নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সমাপ্তি, প্রথম পরিচ্ছেদ। অপূর্ব কৃষ্ণ বিএ পাশ করিয়া কলকাতা হইতে দেশে ফিরিয়া আসিতেছেন। নদীটি ক্ষুদ্র, বর্ষা অন্তে প্রায় শুকাইয়া যায়। এখন শ্রাবণের শেষে জলে ভরিয়া উঠিয়া একেবারে গ্রামের বেড়াও বাঁশঝাড়ের তলদেশ চুম্বন করিয়া চলিয়াছে। বহুদিন ঘন বর্ষার পরে আজ মেঘমুক্ত আকাশে রৌদ্র দেখা দিয়াছে। নৌকায় আসীন অবকৃষ্ণের মনের ভিতরকার একখানি ছবি যদি দেখিতে পাইতাম, তবে দেখিতাম সেখানেও এই যুবকের মানসী নদী নববর্ষায় কুলে কুলে ভরিয়া আলোকে জল এবং বাতাসে ছলছল করিয়া উঠিতেছে। নৌকা যথাস্থানে ঘাটে আসিয়া লাগিল। নদী তীর হইতে অপূর্বদের বাড়ির পাকা ছাদের গাছের অন্তরাল দিয়া দেখা যাইতেছে। অপূর্বের আগমন সংবাদ বাড়ির কেহ জানিত না, সেই জন্য লোকে ঘাটে আসে নাই। মাঝি ব্যাগ লইতে উদ্যত হইলে অপূর্ব তাহাকে নিবারণ করিয়া নিজেই ব্যাগ হইতে হাতে লইয়া আনন্দ ভরে তাড়াতাড়ি নামিয়া পড়িল। নাবিবা মাত্র তীরে ছিল পিছল। ব্যাগ সমেত অপূর্ব কাদায় পড়িয়া গেল। যেমন পড়া অমনি কোথা হইতে এক সুমিষ্ট উচ্চ কণ্ঠে তরল হাস্যলহরী উচ্ছ্বসিত হইয়া নিকটবর্তী অশ্বত্থ গাছের পাখিগুলিকে সচকিত করিয়া দিল। অপূর্ব অত্যন্ত লজ্জিত হইয়া তাড়াতাড়ি আত্মসংবরণ করিয়া চাহিয়া দেখিল তীরে মহাজনের নৌকা হইতে নতুন ইট রাশীকৃত করিয়া নামাইয়া রাখা হইয়াছে। তাহারই উপরে বসিয়া একটি মেয়ে হাস্যবেগে এখনই শতধা হইয়া যাইবে এমনই মনে হইতেছে। অপূর্ব চিনিতে পারিল তাহাদেরই নতুন প্রতিবেশিনীর মেয়ে মৃন্ময়ী। দূরে বড় নদীর ধারে ইহাদের বাড়ি ছিল। সেখানে নদীর ভাঙনে দেশ ত্যাগ করিয়া বছর 2-3 হইলে এই গ্রামে আসিয়া বাস করিতেছে। এই মেয়েটির অখ্যাতির কথা অনেক শুনিতে পাওয়া যায়। পুরুষ গ্রামবাসীরা স্নেহ ভরে ইহাকে পাগলি বলে, কিন্তু গ্রামের গৃহিণীরা ইহার উজ্জ্বলঙ্ঘ স্বভাবে সর্বদা ভীত চিন্তিত শঙ্কান্বিত। গ্রামের যত ছেলেদের সহিত ইহার খেলা। সমবয়সী মেয়েদের প্রতি অবজ্ঞার সীমা নেই। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয়। বাপের আদরের মেয়ে কিনা, সেজন্য ইহার এতটা দুর্দান্ত প্রতাপ। এই সম্বন্ধে বন্ধুদের নিকট মৃন্ময়ীর মা স্বামীর বিরুদ্ধে সর্বদা অভিযোগ করিতে ছাড়িত না। অথচ বাপ ইহাকে ভালোবাসে। বাপ কাছে থাকিলে মৃন্ময়ীর চোখের অশ্রুবিন্দু তাহার অন্তরে বড়ই বাজিতে। ইহাই মনে করিয়া প্রবাসী স্বামীকে স্মরণপূর্বক মৃন্ময়ীর মা মেয়েকে কিছুতেই কাঁদিতে পারিত না। মৃন্ময়ী দেখিতে শ্যামবর্ণ, ছোট কোকড়া চুল পিঠ পর্যন্ত পড়িয়াছে, ঠিক যেন বালকের মতো মুখের ভাব। মস্ত মস্ত দুটি কালো চক্ষুতে না আছে লজ্জা, না আছে ভয়, না আছে হাবভাবলির লেশমাত্র। শরীর দীর্ঘ, পরিপুষ্ট, সুস্থ সবল। কিন্তু তাহার বয়স অধিক কি অল্প, সে প্রশ্নে কাহারও মনে উদয় হয় না। যদি হইত তবে এখনো অবিবাহিত আছে বলিয়া লোকে তাহার পিতামাতাকে নিন্দা করিত। গ্রামে বিদেশি জমিদার নৌকা কালক্রমে যেদিন ঘাটে আসিয়া লাগে, সেদিন গ্রামের লোকেরা সম্ভবে শশব্যস্ত হইয়া উঠে।
ঘাটে মেয়েদের মুখ, রঙ্গভূমিতে অকস্মাৎ নাসাগ্রভাগ পর্যন্ত যবনিকাপতন হয়, কিন্তু মৃন্ময়ী কোথা হইতে একটি উলঙ্গ শিশুকে কোলে লইয়া কোকড়া চুলগুলি পিঠে দুলাইয়া ছুটিয়া ঘাটে আসিয়া উপস্থিত। যে দেশে ব্যাধ নাই, বিপদ নাই, সেই দেশের হরিণ শিশুর মতো নির্ভীক কৌতূহলে দাঁড়াইয়া চাইয়া চাইয়া দেখিতে থাকে। অবশেষে আপন দলের বালক সঙ্গীদের নিকট ফিরিয়া গিয়া এই নবাগত প্রাণীর আচার ব্যবহার সম্বন্ধে বিস্তর বাহুল্য বর্ণনা করে। আমাদের অপূর্ব ইতিপূর্বে ছুটি উপলক্ষে বাড়ি আসিয়া এই বন্ধনবিহীন বালিকাটিকে 2-4 বার দেখিয়াছে এবং অবকাশের সময়, এমনকি অনবকাশের সময় ইহার সম্বন্ধে চিন্তা করিয়াছে। পৃথিবীতে অনেক মুখ চোখে পড়ে, কিন্তু একটি মুখ বালকা নাহি একেবারে মনের মধ্যে গিয়া উত্তীর্ণ হয়। সে কেবল সৌন্দর্যের জন্য নহে, আর একটা কি গুণ আছে, সে গুণটি বোধ করি স্বচ্ছতা। অধিকাংশ মুখের মধ্যেই মনুষ্য প্রকৃতিটি আপনাকে পরিপুষ্ট রূপে প্রকাশ করিতে পারে না। যে মুখে সেই অন্তর গুহাবাসী রহস্যময় লোকটি অবাধে বলিয়া বাহির হইয়া দেখা দেয়, সে মুখ সহস্রের মধ্যে চোখে পড়ে এবং এক পলকে মনে মুদ্রিত হইয়া যায়। এই বালিকাটির মুখে চোখে একটি দুরন্ত অবাধ্য নারী প্রকৃতি উন্মুক্ত বেগবান অরণ্য মৃগের মতন সর্বদা দেখা দেয়, খেলা করে। সেই জন্যই এই জীবন চঞ্চল মুখখানি একবার দেখিলে আর সহজে ভোলা যায় না। পাঠকদিগকে বলা বাহুল্য, মৃন্ময়ীর কৌতুক হাস্যধ্বনি যতই সুমিষ্ট হোক, দুর্ভাগা অপূর্বের পক্ষে কিঞ্চিৎ ক্লেশদায়ক হইয়াছে। সে তাড়াতাড়ি মাঝির হাতে ব্যাগ সমর্পণ করিয়া রক্তিম মুখে দ্রুত বেগ গৃহ অভিমুখে চলিতে লাগিল। আয়োজনটি অতি সুন্দর হইয়াছিল। নদীর তীর, গাছের ছায়া, পাখির গান, প্রভাতের রৌদ্র, 20 বৎসর বয়স। অবশ্য ইটের স্তূপটা তেমন উল্লেখযোগ্য নহে, কিন্তু যে ব্যক্তি তাহার উপর বসিয়াছিল, এই শুষ্ক কঠিন আসনের প্রতিও একটি মনোরম স্ত্রীবিস্তার করিয়াছিল। হায়, এমন দৃশ্যের মধ্যে প্রথম পদক্ষেপ মাত্রই সে সমস্ত কবিত্ব প্রহসনে পরিণত হয়। ইহা অপেক্ষা অদৃষ্টের নিষ্ঠুরতা আর কি হইতে পারে। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।